ইস্কান্দার মির্জা এই নামটির সাথে বর্তমান প্রজন্মের পরিচয় হয়তো সামান্য, কিন্তু পাকিস্তানের রাজনীতির গতি প্রকৃতি যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তারা জানেন এই বাঙালি ব্যক্তিটি কিভাবে ক্ষমতার দাবার চাল চেলে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। 1899 সালের 13 নভেম্বর মুর্শিদাবাদে জন্ম নেওয়া এই মেধাবী মানুষটি বংশগত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সামরিক বাহিনীকে। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করলেও উচ্চাকাঙ্ক্ষী মির্জা দ্রুতই ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসে যোগ দেন। 1947 সালে দেশভাগের পর ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তিনি পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা সচিবের পদ বাগিয়ে নেন। আর এখান থেকে শুরু হয় লিয়াকত আলী খানের নেপথ্যে থেকে কলকাঠির নাড়ার এক দীর্ঘ ইতিহাস। 1951 সালের 17 ফেব্রুয়ারি জ্যেষ্ঠতার লঙ্ঘন করে লেফটেন্যান্ট জেনারেল আইয়ুব খানকে সেনাপ্রধান করার পেছনে মূল কারিগর ছিলেন এই ইস্কান্দার মির্জা। অথচ সেই পদের জন্য যোগ্যতম দাবিদার ছিলেন অকুতোভয় বাঙালি সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল ইসফাকুল মজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রণকৌশলী এই বাঙালি বীরের ব্যক্তিত্বের সামনে আইয়ুব খান নিজেকে বরাবরই তুচ্ছ মনে করতেন। মির্জা লিয়াকত আলীকে বুঝিয়েছিলেন ইসফাকুল মজিদের একমাত্র অযোগ্যতা হলো তিনি একজন বাঙালি। ক্ষমতার মোহে মির্জা হয়তো ভুলে গিয়েছিলেন যে তার ধমনীতেও বইছে একই রক্ত। এখানে মেজর জেনারেল ইসফাকুল মজিদ সম্পর্কে কিছু না বললেই নয়। কমনওয়েলথ দেশগুলোর সামরিক ইতিহাসে কিংবদন্তি তুলে মানুষটির কথা খোদ মানিক শ বহু সাক্ষাৎকারে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। কুইন ভিক্টোরিয়া রেজিমেন্টের নিয়োগ পাওয়া দ্বিতীয় এই বাঙালিকে ষড়যন্ত্রমূলকভাবে রাওয়ালপিন্ডির ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয়। যদিও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আইনি লড়াইয়ে তিনি নির্দোষ প্রমাণিত হন, তবুও তাকে বাধ্য হয়ে অবসরে যেতে হয়। 1971 সালের 26শে মার্চ তাকে পুনরায় গ্রেপ্তার ও নির্যাতন করা হয়, যার ফলে ভগ্ন স্বাস্থ্যে 1976 সালে এই মহান সেনানায়কের মৃত্যু হয়। আমাদের সামরিক ইতিহাসে এই অসামান্য প্রতিভার যথাযথ মূল্যায়ন আজও হয়নি। আবারও ইস্কান্দর মির্জার প্রসঙ্গে ফেরা যাক। 52 ভাষা আন্দোলনের সময় যখন পূর্ব পাকিস্তান উত্তাল, তখন কর্তব্য বিমূঢ় প্রধানমন্ত্রী লিয়াকত আলীকে কঠোর দমনের পরামর্শ দিয়েছিলেন এই মির্জা। তার প্রেসক্রিপশনেই মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়, যার চূড়ান্ত পরিণতি ছিল রাজপথে ভাষা শহীদদের রক্ত। 1954 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর হয়ে তিনি এই হুঙ্কার ছাড়েন, পাকিস্তান বিরোধীদের দমনে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এসেই তিনি পশ্চিম পাকিস্তান থেকে আনা তালিকা অনুযায়ী 400 নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। এরপর ষড়যন্ত্রের সিঁড়ি বেয়ে 1956 সালে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। 1956 সালে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হন, তখন অনেকের ধারণা ছিল দুই বাঙালি নেতৃত্বে দেশ সঠিক পথে চলবে। কিন্তু মির্জা ছিলেন গণতন্ত্রের চরম বিরোধী। তার বিখ্যাত উক্তি ছিল, ডেমোক্রেসি ইজ হাইপোক্রেসি উইদাউট লিমিটেশন। 1957 সালে আইয়ুব খানের মদদে তিনি সোহরাওয়ার্দীকে পদত্যাগ বাধ্য করেন। বিদায় বেলায় দূরদর্শী সোহরাওয়ার্দী তাকে সতর্ক করেছিলেন যে তিনি যে অগণতান্ত্রিক ধারার সূচনা করছেন তার ফল তাকেও ভোগ করতে হবে। সোহরাওয়ার্দীর সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। 1958 সালে ইস্কান্দর মির্জা পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন এবং আইয়ুব খানকে প্রধানমন্ত্রী ও জুলফিকার আলী ভুট্টোকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু ক্ষমতার শীর্ষে দুই বাঘের লড়াই অনিবার্য ছিল। 1958 সালের 27 অক্টোবর গভীর রাতে খোদ আইয়ুব খান বন্দুকের নলের মুখে তাকে পদত্যাগে বাধ্য করেন এবং সস্ত্রীক লন্ডনে নির্বাসনে পাঠান। লন্ডনে মির্জা শেষ জীবন ছিল অত্যন্ত শোচনীয়। এক সময় প্রতাপশালী প্রেসিডেন্টকে জীবন ধারণের জন্য লন্ডনের একটি রেস্তোরাঁয় ম্যানেজারের কাজ করতে হয়েছিল। চরম অর্থাভাবে চিকিৎসার খরচ জোগাতে না পেরে মৃত্যুর আগে স্ত্রীকে বলেছিলেন, নাহিদ, আমাকে মরতে দাও। 1969 সালে 13 নভেম্বর এককালের এই ক্ষমতাবান ব্যক্তিটি নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন। আইয়ুব খান তার মরদেহ পাকিস্তানে দাফন করতে বাধা দেন। শেষ পর্যন্ত ইরানি বংশোদ্ভূত স্ত্রীর কারণে ইরানের মাটিতে তার কবর হয়, যা 1979 সালের বিপ্লবের পর নিশ্চিহ্ন করে দেওয়া হয়। বাঙালি হয়েও বাঙালিদের প্রতি অজন্ম ঘৃণা পোষণকারী এই মানুষটির ট্র্যাজেডি হয়তো সেখানেই। তার রক্তে মিশেছিল বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার, কারণ তিনি ছিলেন নওয়াব মীর জাফরের চতুর্থ অধস্তন বংশধর। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ইস্কান্দর মির্জার জীবনী তার সবচেয়ে বড় প্রমাণ।